সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ, বর্তমানে কোচিং করাচ্ছেন। আর স্বাগত জানাচ্ছি ডলার মাহমুদ আপনাকে। ডলারের সাথে কথা বলবো আমরা ক্রিকেট নিয়ে। আপনারা জানেন যে আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের মূল আলোচনার বিষয়, কিন্তু তার আগে দেশ বিদেশের সব খেলার খবরগুলো এক নজরে জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সব শেষ খবরগুলো এক নজরে জানিয়ে দিলাম। আমরা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলবো। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট উৎসব আজ থেকে শুরু হচ্ছে, আর প্রথম দিনই পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ। সেরা 8টি দেশ পৃথিবীর অংশ নিচ্ছে, আর এই 8-এর মধ্যে বাংলাদেশও কিন্তু আছে। আপনারা চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে, যে কোনো প্রশ্ন অথবা মতামত শেয়ার করতে পারেন আমাদের কাছে। ডলার মাহমুদ, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এই টুর্নামেন্টটার শুরুটা যেভাবে হয়েছিল, মাঝখানে নানা উত্থান পতন হয়েছে, কখনো থেমে গেছে, কখনো 12 দল, কখনো 14 দল, কখনো 10 দল, শেষ পর্যন্ত আবার 8 দল, 8 বছর বিরতি। হ্যাঁ, বলছি অনেক কিছু হয়েছে এই টুর্নামেন্টটাকে নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার কাছে কেমন? প্রবাবলি বাংলাদেশ থেকেই ফার্স্ট এটা শুরু হয়েছিল 1998। তখন খুব বেশি বড় ছিলাম না, একটা মানে অল্প মেমোরি আছে। হ্যাঁ, তবে এই টুর্নামেন্টটা আসলে একটা সময় হাইপ ছিল। তো তারপর দেখবেন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক বেশি আপনার শিডিউল থাকাতে, তারপরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, তো এই প্রবাবলি এই কারণে হয়তো টুর্নামেন্টগুলো হতো না। আমরা আগে এটাকে বলে থাকতাম মিনি ওয়ার্ল্ড কাপ। তো অবশ্যই এটার একটা হাইপ ছিল এবং একটা ভালো টুর্নামেন্ট হিসেবে ধরা হতো। সামহাও হয়তো বা এটা আপনার আইসিসি একটা উইন্ডো বার করতে পারেনি যে কখন আসলে হবে, কারণ সেটা দেখতেই পাচ্ছি যে 8 বছর পরে হচ্ছে। তবে সবসময়ের জন্যই আর কি আসলে আমরা ওই সময়টা আসলে খুব বেশি খেলা হতো না। আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখার জন্য আমরা সবসময় মুখিয়ে থাকতাম। তো এটার আমি বলবো যে আবার যেহেতু ফিরেছে খেলাটা আবার, এবং অবশ্যই আপনার দেখবেন যে বিশ্বকাপের মতন জায়গায় 12টা দেশ থাকে বা 10টা দেশ থাকে, এখানে আরও বেশি শর্ট, তো কম্পিটিশনটা খুব ভালো থাকবে। এটাই আমি বলছিলাম যে নামে মিনি বিশ্বকাপ আমরা বলতাম আগে, কিন্তু এটা বিশ্বকাপের চেয়েও কঠিন কিনা, অন্তত সাউথ আফ্রিকান ক্যাপ্টেন তেমনটাই বলছেন। এক্স্যাক্টলি, কারণ আপনি দেখেন যে মানে আপনার টপ 8টা টিম এখানে আছে, আর যেখানে আপনার খুব বেশি অপশনও নেই। আপনি যদি ম্যাচ হেরে যান, অলমোস্ট 3টা ম্যাচের মধ্যে যদি আপনি একটা ম্যাচ হেরে যান, তখনই আপনি ব্যাকফুটে চলে যাবেন। তো সেই কম্পিটিশন জায়গা থেকে প্রত্যেকটা টিম আমি চাইবো যে তাদের শুরুটা যেন খুব ভালো হয়। স্পেশালি বাংলাদেশেরও আমরা সেটা আশা করতেছি, যেন ফার্স্ট ম্যাচ যদি ভালোভাবে শুরু করতে পারে। অবভিয়াসলি ইন্ডিয়ার সঙ্গে খেলা, তারপরে আপনার প্রত্যেকটা ম্যাচ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, টুর্নামেন্টে বাংলাদেশের কথা আমরা আলাদা আসবো। আজকে পাকিস্তান নিউজিল্যান্ড খেলা, 8টা দলেরই কি চান্স আছে মানে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামনে এগোনোর, চ্যাম্পিয়ন হওয়ার, ফাইনালে যাবার, নাকি বাংলাদেশ কিংবা আফগানিস্তান এদেরকে আপনি আলাদা রাখবেন? না, আমার মনে হয় যে যেহেতু আপনার কন্ডিশনটা কিছুটা হলো, যেহেতু আপনার এশিয়াতেই খেলা হচ্ছে, তারপরে বড় ইভেন্টগুলো আপনার উইকেট খুব ভালো থাকে। আর বিশেষ করে এটা যদি আপনার ইন্ডিয়াতে হতো বা শ্রীলঙ্কা বাংলাদেশে হতো, সেক্ষেত্রে হয়তো বা স্পিনারদের একটু মানে সহযোগিতা থাকতো। কিন্তু আমরা সবাই জানি যে আসলে পাকিস্তানের কী ধরনের উইকেট হয়ে থাকে। দুবাইতে হয়তো বা আপনার প্রবাবলি যত খেলা গড়াবে হয়তো বা ওখানে সম্ভাবনা হতে পারে যে স্লো উইকেট হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যে অর্থে বলছেন যে বাংলাদেশকে এবং আফগানিস্তানকে হয়তো পিছিয়ে রাখলেও, কিন্তু তাদেরও ক্যাপাবিলিটি আছে। ধরেন এই টুর্নামেন্টে আপনার চ্যাম্পিয়ন না হতে পারলেও অ্যাটলিস্ট আমার মনে হয় যে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। আচ্ছা, আর এমনি চ্যাম্পিয়নের দৌড়ে আপনি কাকে কাকে এগিয়ে রাখবেন? অবভিয়াসলি আপনার এখানে প্রথম প্রায়োরিটি থাকবে ইন্ডিয়া, এবং যেহেতু হোমে খেলা হচ্ছে পাকিস্তানে, আমার মনে হয় পাকিস্তানের একটা ভালো সুযোগ আছে। কিন্তু সবসময় দেখবেন যে আপনার এখানে অস্ট্রেলিয়া বলেন এবং নিউজিল্যান্ড বলেন, সবসময় বড় ইভেন্টগুলো দেখবেন যে তারা কিন্তু খুব ভালো করে থাকে, এবং সাউথ আফ্রিকাও রিসেন্টলি খুব ভালো করছে। যদিও বা অস্ট্রেলিয়ার বেশ কিছু প্লেয়ার নেই, তারপরেও অস্ট্রেলিয়া এমন একটা টিম, আপনার যখন ওয়ার্ল্ড কাপ আসে দেখবেন যে এদের আসলে স্কিলগুলো শো করে, এবং কিভাবে এই বড় টুর্নামেন্টগুলোতে নার্ভ ধরে রেখে ভালো খেলতে হয় সেই বিষয়গুলো এই টিমগুলো জানে। ইভেন নিউজিল্যান্ড আমরা জানি যে দেখবেন যে বড় ইভেন্টগুলো এসে খুব ভালো ক্রিকেট খেলে। আচ্ছা, তার মানে আপনি ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এদেরকে আপনি এগিয়ে রাখছেন। ইংল্যান্ড আপনার স্ট্রাগল করছে, যদিও বা আপনার এই বড় টুর্নামেন্টগুলো ডিফারেন্ট বল গেম। ইন্ডিয়ার সঙ্গে ভালো খেলেনি, তারপর আপনি দেখবেন যে পাকিস্তান আপনার সিরিজ হেরেছে নিউজিল্যান্ডের সঙ্গে। কিন্তু এই পার্টিকুলার সময় আসলে কীরকম ক্রিকেট খেলে সেটার উপর ডিপেন্ড করতেছে আসলে কোন টিম কত যেতে পারে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটু ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে সৌরভ। জি, কোথা থেকে বলছেন? আমার একটা প্রশ্ন,
ঢাকা মোহাম্মদপুরে জি ক্রিকেট বলেন। থেকে। জি আমার প্রশ্নটা হচ্ছে, পারভেজ হোসেন ইমন তার বদলে যে লিটন দাসকে যদি চ্যাম্পিয়ন ট্রফিতে না হইতো, তাহলে তো আমাদের দলটা আরো একটু শক্তিশালী হতো না? জি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এখন বড্ড দেরি হয়ে গেছে এই প্রশ্নটার ক্ষেত্রে, কারণ লিটন দাসকে যখন বাদ দেওয়া হয়েছে তখন তার ফর্ম দেখে যদি চিন্তা করতেন তাহলে কিন্তু আসলে সেটাই সঠিক মনে হয়েছে, যদিও ওই দিনই তিনি সেঞ্চুরি করেছেন দল ঘোষণার দিনই। কিন্তু সেই আলোচনা আছে লিটন দাস পারভেজ হোসেন ইমন, আমরা আসবো সেই জায়গায়। আমরা যেটা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার দৃষ্টিতে 6 দলেরই কিছু না কিছু সম্ভাবনা আছে। বাংলাদেশ আফগানিস্তানকে আপনি সেমিফাইনাল পর্যন্ত রাখছেন। আর পাকিস্তানে টুর্নামেন্ট ফিরছে, আইসিসি টুর্নামেন্ট। সেই 1996-এ ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এরপরে আর আইসিসির কোনো ইভেন্ট হয়নি। মানে হচ্ছে যে এত দীর্ঘ বিরতি, এত অপেক্ষার পর এই টুর্নামেন্টটা পাকিস্তানে কেমন হবে মনে হচ্ছে আপনার? মানে জমজমাট খেলা, আয়োজন, নিরাপত্তা সব মিলে যদি জিজ্ঞেস করি। দেখেন, আমি বলবো যে এখানে আইসিসিকেও ধন্যবাদ দিতে হয়, কারণ পাকিস্তান অনেক দিন ধরে কিন্তু মানে চেষ্টা করছিল তাদের দেশে ক্রিকেট ফেরানো, সেটা ফাইনালি তারা করতে পেরেছে এবং এরকম একটা বড় আসর তারা অ্যারেঞ্জ করতে পেরেছে। ফিফার থেকে দেখবেন কিন্তু যে এটা আসলে ফিফা কতটা স্ট্রং, ফিফা এবং আপনার অলিম্পিক অ্যাসোসিয়েশন এরা আসলে দেখবেন যে আপনার এই সিকিউরিটি ইস্যু মানে সারা ওয়ার্ল্ডেই কিন্তু এখন সবখানেই আছে। আপনার ফুটবলে দেখবেন যে আপনার আফগানিস্তানে গিয়ে অস্ট্রেলিয়া খেলতে সমস্যা, কিন্তু স্টিল তারা ওখানে গিয়েছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো আসলে ইনশিওর করতে পেরেছে দেখেই পাকিস্তানে আপনার খেলাটা যাচ্ছে, এবং পাকিস্তান এর আগের যতগুলো সিরিজ তারা অর্গানাইজ করেছে মানে সব কিছুই খুব মানে ভালোভাবে হয়েছে। তো আমি বলবো যে ওয়েল প্রিপেয়ার্ড পাকিস্তান, বিশেষ করে তারা তাদের স্টেডিয়ামগুলোকে নতুন করেই করেছে, একদম করাচি ন্যাশনাল স্টেডিয়ামটা একদম পুরো ভেঙে নতুন করে করা হয়েছে। জি জি হ্যাঁ, তো সেই অর্থে আমি বলবো যে খুব ভালো ক্রিকেটই হতে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের উইকেটগুলো খুব ভালো হয়, আপনার রান হয়। তো সেই দিক দিয়ে আমি বলবো যে একটা মানে আপনার জমজমাট আসর হবে। অবশ্যই আপনার পাকিস্তানের দিক থেকে পাকিস্তানের দিক থেকে কোনো কিছু কমতি থাকবে না। হোপফুল যে ভালো একটা টুর্নামেন্ট হবে। অবশ্যই আমরা সেটা আশা করি। পাকিস্তানের রান হয় বলছিলেন, আমরা এই যে ট্রাইনেশন সিরিজে দেখছিলাম 352 চেস করে পাকিস্তান জিতে গেছে। মানে এটা কি মানে ওয়ানডের সাম্প্রতিক ধর্ম কি এরকমই যে 300+ রান হবে এবং সেটা চেস করার সক্ষমতাও থাকবে দলগুলোর? এটাই কি এই টুর্নামেন্টে আমরা কি এটারই ধারাবাহিকতা দেখবো কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ একদমই। আপনার দেখবেন যে আসলে এখন ব্যাটসম্যানরা অনেক বেশি অ্যাগ্রেসিভ, এবং টি-20 ফরম্যাট আসার পর থেকে কিন্তু ব্যাটসম্যানরা কীভাবে আপনার 6 রান করে 8 রান করে ওভার নিতে হয় সেটার কিন্তু একটা খুব ভালো আমরা সচরাচর দেখে আসছি। বিশেষ করে তারপরে ওয়ানডেতে আপনার একটা বিষয় থাকে যে মাঝখানে 4টা ফিল্ডার বাইরে নিয়ে আপনার বল করতে হয়, তো সেইখানে বলারের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো পাওয়ার প্লেতে তো স্বাভাবিক রান হবেই, আপনি যদি মিডল ওভারে ভালো রান করতে পারেন এবং লাস্টে গিয়ে আপনার যদি উইকেট থাকে সেইখান থেকে আপনার বড় একটা রান হয়ে যাবে। তো সেটা একটা জায়গা যে ওয়ানডেতে বেশি রান হওয়ার, এবং অ্যাট দ্য সেম টাইম বড় টুর্নামেন্টে আপনার ওয়ার্ল্ড কাপ বলেন বা আপনার আদার্স এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে হোক একটু মেকশিওর করে যে উইকেটটা যেন ভালো হয়, দর্শক যেন এন্টারটেন হয়। তো সেদিক দিয়ে অবশ্যই আমি বলবো যে পাকিস্তানের উইকেট ভালো, এবং আপনার দেখা হলো যে অনেক বেশি রান হলে 300-এর উপর রান হয়ে গেলে সেটা চেস ডাউন হয়ে যায়, বাট যেটা আমরা দেখে আসছি সোফা। মানে পাকিস্তানে বাংলাদেশের দুটো ম্যাচ খেলতে হবে। বাংলাদেশ প্রসঙ্গে যদি আসি, যে এই দুটো ম্যাচ বাংলাদেশের সেই সক্ষমতা কি আছে 300 রান করা বা 300 রান চেস করা মানে নিয়মিত? এইটা আসলে আমরা সবসময় স্ট্রাগল করি। আপনি দেখবেন যে ভালো উইকেট হলে অপোনেন্ট টিম আপনার যে উইকেটে বাংলাদেশের সক্ষমতা আছে হয়তো বা 280-300, সেখানে অপোনেন্ট টিম আপনার রান করে ফেলে 340 বা 330 এরকম। তো ওই যে আপনার 20-30 রানের যে একটা শর্ট, সেটা আর কি সবসময় বাংলাদেশ থেকে যায়। কারণ কি বাংলাদেশ যখন দেখবেন যে বাংলাদেশের খেলার ধরন কি, ব্যাটসম্যানের যে উইকেটটা আসলে রিড করে তারপরে ওখান থেকে আর কি বোঝে নেওয়া যে আসলে উইকেটটা কেমন হবে। তো অপোনেন্ট টিমে আপনার মানে ইনিশিয়ালি আপনার ধরেন সেই কাউন্টার অ্যাটাকটা করা শুরু করে এবং জানে যে এখানে বড় স্কোর করতে হবে। তো আমাদের উইকেটটার জন্য আসলে ওই সমস্যাটা তৈরি হয়। আমরা যে ধরনের উইকেট খেলি আমাদের জন্য দেখবেন যে আমাদের ব্যাটসম্যানের জন্য ওইটা খুব সহজ, এখানে স্ট্রাগল করে ব্যাটিং করা লাগে, একটু স্ট্রাইক রোটেট করতে হবে। হয়তো বা 280-70 আমাদের দেখবেন যে আমাদের ক্যাপাবিলিটির মধ্যে আছে, কিন্তু ওইটা যখন 340 বা 50 কাছাকাছি ইভেন 300-র উপরে হয়ে গেল তখনই আমাদের জন্য একটু সমস্যা, কারণ আমরা খুব বেশি অভ্যস্ত না এরকম বড় আপনার রান করার ক্ষেত্রে। এবং আমরা প্রস্তুতি ম্যাচ নিশ্চয়ই দেখেছেন আপনার পাকিস্তান শাইন্সের সাথে 202 রানে বাংলাদেশ অল আউট। মানে বাংলাদেশ সেই জায়গাটা তো 250-300 করতে পারিনি, যেটা আমাদের সক্ষমতার জায়গা সেটুকুও আমরা করতে পারিনি। হ্যাঁ, এটা তো ধরেন একটা কনসার্নের জায়গা, মানে খুব বেশি ব্যাটসম্যান বড় রান করতে পারেনি, এবং সেখান থেকে গিয়ে আপনার অথবা এত রানও হতো না যদি তানজিম সাকিব লাস্টে গিয়ে ওই রানটা না করতো। তবে আমি ওটাকে সাইডে রাখছি, কারণ প্র্যাকটিস ম্যাচ অলওয়েজ প্র্যাকটিস ম্যাচ। কিন্তু ধরেন এটা আপনি খুব বড় ব্যবধানে জিতে গেলেও খুব বেশি
কনফিডেন্সের কোনো হইতো না, উপর দিকে যেত না, এবং হেরে গেছে যেহেতু সেখান থেকেও আমি বলবো না বাংলাদেশ খুব একটা খারাপ অবস্থায় আছে, কারণ যে হয়তো বা প্র্যাকটিস ম্যাচের মতন করে দেখেছে, কিন্তু প্র্যাকটিসটা আমি বলবো যে ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্র্যাকটিসটা ভালো হয়নি, যেটা আরও বেটার করতে পারতো। তো অবশ্যই আমি বলবো যে কালকে থেকে যে খেলাটা সেখানে যদি ভালো করতে পারে, এবং যেটা আর কি বাংলাদেশ চাচ্ছে প্র্যাকটিস থেকেই যেন সেই ঘাটতিটা আর কি পূরণ করতে পারে। আচ্ছা, আর এমনিতে দুবাইয়ে খেলা, ইন্ডিয়ার সঙ্গে খেলা, ইন্ডিয়ার সঙ্গে আমাদের সবসময় এক ধরনের ক্ল্যাশ থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, ক্রিকেট মাঠে স্পেশালি আরও বেশি, খেলার মাঠেও আছে, অন্য খেলাতেও আছে। আমি বলছি সেইটা কি কোনোভাবে মোরালি বুস্ট আপ করে কিনা প্লেয়ারদের? হ্যাঁ, সত্যি কথা বলতে কি যে আমরা এখান থেকে যে কথাটা বলি বা যেটা আপনার আলোচনা করি, আমরা চেষ্টা করি যে আসলে কিভাবে আরও বাংলাদেশ ভালো করতে পারবে, সেটা বাংলাদেশ টিমও ভালো জানে, এবং আমাদের বিশ্বাস থেকে বাংলাদেশ টিমের বিশ্বাসটা সব থেকে বেশি প্রয়োজন, যে আসলে বাংলাদেশ টিম কী করলে ইন্ডিয়াকে বিপদে ফেলতে পারে বা তাদেরকে ছন্দপতন করাতে পারে। অবশ্যই আপনার বাংলাদেশের সঙ্গে যখন ইন্ডিয়া খেলে, ইন্ডিয়ার জন্য কিন্তু একটা জিনিস দেখবেন যে মাস্ট উইন গেম ইন্ডিয়ার জন্য, বাংলাদেশের জন্য না, ঠিক আছে? কারণ ইন্ডিয়া বিশেষ করে মানে একটা যে রাইভারি আছে বাংলাদেশের মধ্যে, পাকিস্তানের সঙ্গে একটা সময় ছিল, এখন বাংলাদেশের সঙ্গে খেলা হলেও মানে ধরেন ইন্ডিয়ার মিডিয়া বলেন, ইন্ডিয়ার সাপোর্টার যারা বলেন যে বাংলাদেশের সঙ্গে কোনোভাবে হারা যাবে না। হ্যাঁ, তো আমি বলবো যে ওই দিক থেকে ইন্ডিয়ার একটা প্রেশার আছে, কিন্তু ভালো দিক যে তারা প্রেশার নিয়ে তারা সেই প্রেশারটা হ্যান্ডেল করতে জানে ইন্ডিয়ারা। যেরকম ধরেন আপনার হয় না যে আপনার একজন প্লেয়ারের উপরে একটা দায়িত্ব আছে, সে জানে যে আমি পারি, আমার সেই ক্যাপাবিলিটি আছে, সে সেখান থেকে ম্যাচ জিতিয়ে বের করে নিয়ে আসে, সেটা চাপটা সে যেমনই থাকুক না কেন। তো আমাদের উপরে ওইখানে একটা সমস্যা, আমাদের বাংলাদেশের প্লেয়ারদের উপরে যখনই এই চাপটা যখন চলে আসে, সেখানে আমাদের ব্রেকডাউন হয়। আমাদের আসলে ওই জায়গাটা আমাদের প্লেয়ারদেরকে যেতে হবে, যেখান থেকে চাপ থাকবে সেই চাপটা সে হ্যান্ডেল করে বাংলাদেশ টিমকে কীভাবে ম্যাচ জেতাতে পারবে, এরকম প্লেয়ার আমার মনে হয় বাংলাদেশ টিমে প্রয়োজন, যারা কিনা ভবিষ্যতে বাংলাদেশকে আরও উপর দিকে নিয়ে যেতে পারে। দুই দলে, বাংলাদেশ ইন্ডিয়া দুই দলে এক ধরনের কথা বলা হচ্ছে। একটা হলো যে বাংলাদেশ দলেও বেশ কয়েকজন প্লেয়ার নেই, ইন্ডিয়াতেও বুমরান সহ অনেকেই নেই। আবার বাংলাদেশ দলেও বেশ কয়েকজনের লাস্ট টুর্নামেন্ট হতে পারে মুশফিক মাহমুদুল্লাহ, আবার ইন্ডিয়াতেও ঠিক কোহলি কিংবা রোহিত শর্মা, তাদেরও আসলে শেষের দিকে। আমি বলছি যে এই লড়াইটায় আপনি আসলে শক্তির বিচারে ইন্ডিয়া তো অবশ্যই এগিয়ে, কিন্তু বাংলাদেশের আসলে কোন জায়গাটায় সামর্থ্য আছে? বাংলাদেশের সামর্থ্যের আগে আমি ইন্ডিয়াকে নিয়ে একটু বলি, যেহেতু বুমরা নেই, অবশ্যই সেটব্যাক তাদের জন্য, এবং ইন্ডিয়ার একটা জায়গায় ওর স্ট্রাগল করছে। দেখবেন যে আপনার তাদের টপ যে 5 জন ব্যাটসম্যান, এদের মধ্যে কিন্তু কেউ বোলিং করতে পারে না, এবং তাদের মধ্যে কিন্তু দেখবেন যে লেফটি ব্যাটসম্যানেরও কিন্তু অপশন নেই। তো সেইখানে তারা কিন্তু মানে বাই ফোর্স আপনার আকসার প্যাটেলকে তাদেরকে উপরে ব্যাটিং করাতে হচ্ছে, যাদের যা জায়গা হচ্ছে না, কারণ আপনার অ্যাট দিস মোমেন্ট যাদের থেকে আপনার আকসার প্যাটেল উপরে ব্যাটিং করার একটা তাদের অপশন আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তারা যে টিমটা নিয়ে নামতেছে ওভারঅল একদম প্রপার ব্যাটসম্যান, এবং পরের দিকে গিয়ে হার্দিক পান্ডিয়া বাদে প্রপার সব বলার। তো আমি বলবো যে এইখানে বাংলাদেশের একটা সুযোগ আছে, যেখানে আপনি তারা যদি বাংলাদেশ তাদের মেইন বলারকে অ্যাটাক করতে পারে, তাদের হয়তো অপশনাল বলার খুব বেশি নেই। আর এইখানে বাংলাদেশের অবশ্যই সাকিবকে মিস করতেছে, লিটন ফর্মে নেই, কিন্তু আমি বলবো যে এই পার্টিকুলার ডেতে বাংলাদেশের খুব ভালো একটা আপনার সুযোগ আছে, বিশেষ করে আমাদের ব্যাটিং অর্ডারটা, বিশেষ করে রিশাদ যদি আপনার থাকে, আইদার নাসুম অথবা রিশাদ যে কোনো একজন খেলবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা অনেক ভালো। তো চেস যদি করতে পারে, আমার মনে হয় যে ধরেন হয়তো বা বড় স্কোর রান মানে চেস ডাউন করার অ্যাবিলিটি আছে, বাংলাদেশের পসিবিলিটি আছে। আরও কথা বলবো আপনার সঙ্গে, দর্শকের ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। হ্যালো, জি। আচ্ছা, এই সাকিব আল হাসান যে এই ওডিয়াতে কিন্তু সে অনেক কিছু দেখিয়েছে এবং কি পারে, আমাদের কি চ্যাম্পিয়ন ট্রফিতে কি তাকে কি রাখা দরকার ছিল না? সাকিব আল হাসানকে এই দলে রাখা দরকার ছিল কিনা? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। সাকিবকে নিয়েও আমরা কথা বলবো, লিটন দাসকে নিয়েও কথা বলবো। দুটো প্রশ্নই এসছে দর্শকের কাছ থেকে, ডলার মাহমুদ উত্তর দেবেন একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট উৎসব শুরু হচ্ছে আজ থেকে, সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ। আমরা বিরতির আগে দর্শকদের ফোন নিয়েছিলাম, একজন বলছিলেন যে পারভেজ হোসেন ইমনকে বদলে লিটন দাসকে নেওয়া যেত কিনা, তাহলে শক্তিশালী হতো ওপেনিং। আর একটা জন বলছেন যে সাকিব হাসান, তিনি যেহেতু এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চেয়েছিলেন ওয়ানডে ফরম্যাটে, তাকেও আসলে নেওয়া যেত কিনা। এই দুই প্রশ্নের আসলে দেরি হয়ে গেছে, আমি বলছি যে উত্তরটা এখন দিলেও আসলে কোনো সমাধান হবে না, কিন্তু তারপর আপনার মন্তব্যটা জানতে চাই। হ্যাঁ, এটা নিয়ে আসলে মানে অনেক বেশি মানে আপনার এই কোয়েশ্চেন অ্যান্সার হয়েছে অলরেডি। সাকিব আমরা জানি যে তার বোলিংয়ের যে একটা ইস্যু আছে, সেটার জন্য আপনার হয়তো বা ফাইনালি
আপনার তাকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়নি। আর লিটনের বিষয় অবভিয়াসলি আপনার বড় টুর্নামেন্টের বিষয়ে আমি পার্সোনাল ফিল করি যে লিটনকে নিয়ে হয়তো বা আরও ডিপলি একটু চিন্তাভাবনা করতে পারতো, কিন্তু যেহেতু আপনার সত্যি কথা বলতে কি যে আপনার একটা টিম কখন আপনি টিমকে ভালো বলবেন যে ওই টিমের প্লেয়ারগুলো আপনার ইনফর্ম আছে। আপনি গত ম্যাচে লিটনকে বাদ দেন, পারভেজকে নিমনকে নিলেও আসলে একই অবস্থা। আমার কাছে মনে হয় যে ইনফর্মের জায়গায় কেউই ভালো নেই। কেউই ভালো নেই, কিন্তু ধরেন ওই মন্দের ভালো দিক দিয়ে হয়তো বা চিন্তা করা হয়েছে এরকমভাবে, কারণ আমি শিওর যে কেউ চায়নি যে লিটনকে আপনার বাদ দিতে হবে। আর বিশেষ করে এটা এমন একটা সিরিজ না যে কোনো একটা সিরিজের পরে আমরা লিটনকে আবার টিমে নিয়ে নেব, কিন্তু হয়তো বা ফোর্সফুলি হয়তো বা আপনার এটা করতে হয়েছে। লিটনের আসলে যে ফর্ম আমরা দেখেছি রিসেন্টলি, তো সেই ক্ষেত্রে সে এটাও স্বাভাবিক যে সে টিম থেকে হয়তো আউট মানে আউট হয়ে গিয়েছে, কিন্তু আমার পার্সোনাল ফিল যে হয়তো আর একটা সুযোগ বিশেষ করে এই বড় ইভেন্টের জন্য হয়তো তাকে দিতে পারতো। আমি এগ্রি করি যে হয়তো লিটন থাকলে আরো বেটার হতো। আচ্ছা, আর সাকিবের ক্ষেত্রে হয়তো বা কিছুটা দুর্ভাগ্য কিংবা কিছুটা সে দেশে ফিরতে পারছে না, খেলতে পারছে না, খেলার মধ্যে নেই, সেটা একটা বড় কারণ। আমরা একটু আজকের ম্যাচের দিকে ফিরতে চাই যে পাকিস্তান নিউজিল্যান্ড এই লাস্ট সপ্তাহেই 2টা ম্যাচ খেলেছে তারা, এবং দুটোতেই পাকিস্তান হেরেছে এবং চ্যাম্পিয়নও হয়েছে নিউজিল্যান্ড এই ট্রাই সিরিজে। আবারও এই দুই দলের খেলা, কিন্তু পাকিস্তান দলের জন্য একটু সুখবর যে হারিস রফ তিনি ফিরে এসেছেন, আবার নিউজিল্যান্ডের জন্য একটু খারাপ খবর যে লকি ফার্গুসন ছিটকে গেছেন। মানে এই অবস্থায় এই দুই দলের মধ্যে এখন কি পাকিস্তান এগিয়ে থাকবে নাকি নিউজিল্যান্ডই এবারও প্রাধান্য দেখাতে পারে? মানে আপনি কাকে এগিয়ে রাখছেন আজকের ম্যাচে প্রেডিকশন? আমি স্টিল পাকিস্তানের দিকে আমার ভোট থাকবে যে পাকিস্তানি ফেভারিট। আর অবশ্যই পাকিস্তানের জন্য আরেকটা সেটব্যাক যে তারা সাইম আইয়ুবকেও মিস করতেছে। এটা আগে থেকে ছিটকে গেছে, বেশ আগে থেকে ইনজুরি ছিলেন, তাদের মানে চেষ্টা করেছিল শেষ পর্যন্ত তাকে টিমে আর কি ইনক্লুড করা যায় কিনা। যদিও সিরিজ হেরেছে, ট্রাই সিরিজ নিউজিল্যান্ড জিতেছে, কিন্তু আমার মনে হয় যে স্টিল মানে ধরেন পাকিস্তান যেহেতু নিজের হোম কন্ডিশনে খেলতেছে, হয়তো বা তাদের পিচ কিরকম হবে সেখানেও তাদের একটা আপনার সুযোগ থাকবে যে পিচটা তৈরি করার জন্য। মানে আরেকটা প্রশ্ন যে আমার কাছে যে এই ট্রাই সিরিজ হোক, বাইলেটারাল সিরিজ হোক, সেইগুলোর সাথে আসলে চ্যাম্পিয়ন্স হবে, এটা টুর্নামেন্ট, সেটা একটু আলাদা ফিল কাজ করে কিনা প্লেয়ারদের মধ্যে? একদম, মানে ধরেন যেটা বিশেষ করে আমাদের এশিয়ার কান্ট্রির জন্য আরও বেশি। নিউজিল্যান্ড দেখবেন যে আপনার অস্ট্রেলিয়ার ক্রেজ আছে ক্রিকেটে, কিন্তু নিউজিল্যান্ড আপনার এরা হয় কি মাল্টি স্পোর্টসের সঙ্গে ইনভলভ থাকে। মানে ধরেন কোথাও দেখা গেল যে বিশ্বকাপ জিতে গিয়েছে, খুব বেশি তাদের মানুষের বিষয়ের মধ্যে তাদের আগ্রহ থাকে না। এবং নিউজিল্যান্ডে রাগবি হলো 1 নম্বর খেলা, ক্রিকেট না তাও না। আসলে আপনি দেখবেন যে ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠেছে বা ওয়ার্ল্ড কাপ নিয়েও গেছে, খুব বেশি তাদের দেশে কিন্তু এই নিয়ে মাতামাতি হবে না। তো আমি বলবো যে নিউজিল্যান্ড সবসময় ধরেন ওরা যখন আসে, ওরা আপনার জানে যে আসলে কীরকম টিম নিয়ে আসতে হবে। বিশেষ করে দেখবেন যে তারা ওই বাইলেটারাল সিরিজগুলোয় আপনার ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দেয়, কিন্তু মেন যখন খেলা শুরু হবে তাদের এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলোকে নিয়ে আসে। তো সেই দিক থেকে আমি বলবো নিউজিল্যান্ড জানে যে আসলে কীভাবে বড় টুর্নামেন্টে খেলতে হয়, কিন্তু হোম কন্ডিশনের জন্য আমি পাকিস্তানকে এগিয়ে রাখবো। এবং সবসময় জানেন যে পাকিস্তান মানে কীরকম আনএক্সপেক্টেড একটা টিম, মানে আনপ্রেডিক্টেবল, মানে যে কোনো সময় যে কোনো টিমকে হারিয়ে দেওয়া তাদের অ্যাবিলিটি আছে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। জি যেভাবে মেহেদী মিরাজ তারপরে রান করছে, মনে হয় না তো তৌহিদ হৃদয় টপ অর্ডারে খেলতে পারবে কিনা। আচ্ছা, মেহেদী মিরাজ না তাওহিদ হৃদয়, কে টপ অর্ডারে খেলবে? আপনার এটা প্রশ্ন, আপনার মনে হচ্ছে যে মেহেদী মিরাজ খেলতে পারবে? জি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশ নিয়ে আবার প্রশ্নে চলে আসলাম, জাস্ট একটু ব্যাখ্যাটা দিয়ে দিবেন যে মেহেদী মিরাজ না তাওহিদ হৃদয় দুজনের কি একসাথে 11-এ চান্স হওয়ার সুযোগ আছে কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে সেটাই মনে হয়, কারণ এখানে ধরেন যদি সাকিব আল হাসান থাকতো তাহলে আপনার একটা সুযোগ থাকতো, আপনার লাক্সারি থাকতো যে একটা বলার বেশি খেলাবে বা একটা ব্যাটসম্যান বেশি খেলাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় জাকির আলী হয়তো বা তার জায়গাটা হয়তো বা মিস করতে পারে, কারণ যেহেতু আপনার মাহমুদুল্লাহ রিয়াদ উনিও ওখানে আছেন। তো সেই অর্থে আমি বলবো যে যদি আপনার নাম্বার 3-তে বা ইভেন ওপেনও যদি আপনার নিয়ে আসতে চায়, কারণ মিরাজের সেই আপনার দেখেছে আপনার এই অ্যাবিলিটি আছে বা সে করেছে, ওপেন করেছে, পুরো বিপিএলই প্রায় করেছে। হ্যাঁ, আপনার যেহেতু টি20 হিসাব আলাদা, মেকশিফট আপনার হয়ে থাকে যে আপনার পাওয়ার প্লের মধ্যে অনেক সময় আপনার মিডল অর্ডার ব্যাটসম্যান গিয়ে খেলে, কিন্তু ওয়ানডেটা হয় কি যে আপনার দুই দিক থেকে নতুন বল থাকে। তো এটা ভেরি ডিফিকাল্ট, বিশেষ করে যারা আপনার নতুন বল খেলে অভ্যস্ত না, সে গিয়ে আপনার 3-এ খেলবে বা ওপেন করবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মেহেদী হাসান মিরাজই আছে যিনি
কিনা এখানে খেলার মতন অ্যাবিলিটি আছে, কারণ আমরা জানি প্রথম 3 জনই লেফটি ব্যাটসম্যান, তো আপনার লেফটি রাইটি কম্বিনেশন করার জন্য হয়তোবা মিরাজকেই বাংলাদেশ টিম হয়তোবা 3 অথবা ইভেন ওপেন করাতে পারে। আচ্ছা, তার মানে মিরাজকে আপনি টপ অর্ডারে দেখছেন, তাওহিদ হৃদয়কে একটু মিডল অর্ডারে। আমরা যে আলোচনায় ছিলাম নিউজিল্যান্ড এবং পাকিস্তানের, সেখানে একটু ফিরতে চাই। যে পাকিস্তানের কথা আমরা বলছিলাম যে আনপ্রেডিক্টেবল দল, আমি কালকে একটা লেখা পড়ছিলাম যে 3টা ম্যাচে হেরে যেতে পারে, 3টা ম্যাচে জিততে পারে, তাদেরকে বিশ্বাস করা যায় না। কিন্তু নিউজিল্যান্ড আসলে খুব স্টেবল টিম। আমি ওই পরিসংখ্যানটাও দেখছিলাম যে 2007 ওয়ানডে বিশ্বকাপ থেকে তারা সবগুলো বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল খেলেছে, 2015 টি-20 বিশ্বকাপ থেকে সবগুলোতেই আসলে সেমিফাইনাল খেলেছে, মানে শেষ 4-এর টিম তারা সবসময়। কিন্তু এই গ্রুপে ইন্ডিয়া পাকিস্তানকে টপকে আসলে নিউজিল্যান্ড কিংবা বাংলাদেশ, যেই একজন টপ 2-এ থাকাটা কি একটু আসলে অবাক হবেন আপনি, নাকি যে কেউ একজন থাকতে পারে? আপনার দেখেন ক্রিকেটের স্ট্যাট এবং আপনার ওই বড় বড় টিমও যে কোনো সময় স্লিপ করতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি আইডিয়া করে বলতে হলে অবশ্যই তাদের পারফরমেন্স এবং তাদের কোন কোন প্লেয়ার ফর্মে আছে সেটার উপরই আর কি ডিপেন্ড করে আসলে টিম কত দূর যাবে সেটা আর কি দেখা যায়। কিন্তু যেহেতু এই টিমগুলো আপনার ওভার দ্য ইয়ার্স খুব ভালো খেলে আসছে, আপনি নিউজিল্যান্ডের কথা বলেন, বড় টুর্নামেন্টে সবসময় অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, তো সেই হিসাবে অবশ্যই আমি বলবো যে তাদের খুব বেশি সম্ভাবনা আছে। তবে বাংলাদেশে আমরা সবসময় দেখি যে আপনার একটা আশা জাগায় বড় বড় টুর্নামেন্টে যাওয়ার আগে, কারণ এতদিন হয়ে গেছে আসলে আমরা এখন পর্যন্ত কোনো বড় টুর্নামেন্ট জিততে পারিনি, তো সেইখান থেকে দর্শকদের একটা সবসময় একটা চাহিদা এবং আমাদের প্লেয়ারদের মধ্যেও একটা আকাঙ্ক্ষা থাকে যে একটা বড় মেজর টুর্নামেন্ট আমরা জিতবো। তো বাংলাদেশে আমি বলবো সেই ইচ্ছাটা তো অবশ্যই আছে, কিন্তু সেটা কিভাবে আপনার আরও বেশি সহজ করা যায় বা অপোনেন্টকে কীভাবে বিপদে ফেলানো যায়, অপোনেন্টকে কীভাবে তাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়া যায়, আমার মনে হয় সেই প্ল্যানটা বেশি বেশি করা প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম আপনার বাংলাদেশকে সত্যি কথা বলতে গিয়ে এই বড় টিমগুলোর সঙ্গে জিততে হলে বাংলাদেশকে ভালো খেলতে হবে, তাদের খারাপ খেলতে হবে, মানে আমাদের ওই দিকটার জন্য আর কি ওয়েট করতে হবে ওরা কোন দিন খারাপ খেলে। ধন্যবাদ আপনাকে ডলার মাহমুদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, আমরা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা 8 দলের লড়াই, সেই লড়াইয়ে বাংলাদেশও আছে। কাল বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে। এই টুর্নামেন্টে বাংলাদেশকে ভালো খেলতে গেলে অপোনেন্টকে খারাপ খেলতে হবে, ডলার বলছেন। আমরা আশা করি বাংলাদেশ তার নিজের দায়িত্বটুকু আগে পালন করুক, নিজেরা ভালো খেলুক, তারপরে দিনেরটা দিনে দেখা যাবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।